মাত্র 1 চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের জীবন। আমি মা হয়ে আমার দুধের মেয়েকে নিজের হাতেই মেরে ফেললাম। আমার মতো এমন ভুল কোনো মাই করবেন না। রাত তখন 2টা। হঠাৎ করে দেখি আমার মেয়ের গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। আমার মেয়ের বয়স 11 মাস আর আমার স্বামী থাকে শহরে আর আমি থাকি গ্রামে। শ্বশুর শাশুড়ির কথাই সংসারের শেষ কথা। হঠাৎ করেই আমার মেয়েটা রাতে জ্বরে গা পুড়ে যাচ্ছিল। জ্বরের ঘোরে মেয়েটা আরো জোরে জোরে কান্না করতেছিল। আর এই কান্নার শব্দ শুনে আমার শাশুড়ি একটু বিরক্ত হয়ে বলল, রাতে বাচ্চা এত কান্নাকাটি করলে ঘরের আর মানুষগুলা কিভাবে ঘুমাবে? তখন আমি বললাম, মা ওর গাটা জ্বরে পুড়ে যাচ্ছিল। তখন আমার শাশুড়ি বলল, এরকম একটু একটু হয়েই থাকে, এখন সিজন পরিবর্তন হয়েছে এই জন্য একটু একটু জ্বর হতেই পারে। আর এর জন্য যদি এত চিল্লাচিল্লি করে তাহলে বাড়ির আর মানুষগুলা রাতে কিভাবে ঘুমাবে? ঘরে কোনো ওষুধ নাই নাকি? তাহলে সেটাই তাকে খাইয়ে দাও। আমি তখন বললাম, মা ঘরে তো কোনো ওষুধ নাই, তবে হ্যাঁ প্যারাসিটামল আছে। তখন সে বলল, ওটাই খাইয়ে দাও। তখন আমি বললাম, মা এই ওষুধটা আরো অনেক দিন আগে রান্না, আর কতটুকু খাওয়াতে হবে সেটাই তো জানি না। তখন সে আমাকে বলল, নাটক করো, 1 চামচ খাইয়ে দাও তাহলেই হবে। আমি তখন আমতা আমতা করে আমার শাশুড়িকে বললাম, না মা, কাল সকালেই বরং ওকে ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ খাওয়াবো। তখন আমার শাশুড়ি আমাকে বললে, নাটক কম করো, যেটা বলছি সেটাই করো। এই বাচ্চার চিল্লাচিল্লিতে একদিনও রাতে ঠিক মতো ঘুমাতে পারি না। মরলে তুমি একা মরো, পরিবারের সবাইকে নিয়ে মরবে নাকি? তার এই কথাগুলো শুনে আমি কি বলবো সেটা কিছুতেই বুঝতে পারলাম না, তাই চুপ করে থাকলাম। হাজার হোক আমি তো মা, মেয়ের ছটফট করানি আমি আর দেখতে পারছি না। তখন আমার শাশুড়ি আমার হাতে 1 চামচ ওষুধ ধরিয়ে দিয়ে বলল, মেয়েকে খাইয়ে দাও। আমার মেয়েটা ঠিক মতো ওষুধ খেতে চায় না, আর গ্রামে আশেপাশে এত রাতে কোনো হসপিটালও খোলা থাকবে না। মেয়েটা খুব ছটফট করছিল, আর যেটা আমি মা হয়ে নিজের চোখে আর দেখতে পারছিলাম না। তখন আমার শাশুড়ি 1 চামচ ওষুধ নিয়ে আমার কাছে আসলো আর মাথাটা টিপে ধরলো, আর আমি তার মুখে হা করে দিয়ে দিলাম। আমার মেয়েটা এই ওষুধটা খাওয়ার পরে আরো বেশি ছটফট করতে লাগলো। তার বাঁচার জন্য তীব্র আকাঙ্ক্ষা ছিল, মেয়েটা ছটফট করতে লাগলো। আমি নিজের চোখে কেন জানি এগুলো সহ্যই করতে পারলাম না। আমার শাশুড়ি আমার কোল থেকে আমার মেয়েটাকে কেড়ে নিয়ে বলল, এগুলো কিছুই না, ঠিক হয়ে যাবে সব। এই বলে উপরে ঝাঁকাতে লাগলো, আর ঝাঁকাতে ঝাঁকাতে একটা সময় আমার মেয়ে জন্মের ঘুম ঘুমিয়ে গেল। আমি শুধু আমার মেয়ের মুখের দিকে তাকিয়েছিলাম। তখন আমার শাশুড়ি আমাকে বলল, দেখছো বাচ্চাকে কিভাবে ঘুম পড়াতে হয়? এই শুনে আমি স্বস্তির একটু নিঃশ্বাস ফেললাম, আর তার কোল থেকে আমি আমার কোলে নিয়ে আসলাম। আমার কোলে নিয়ে আসতেই আমি একটা জিনিস খেয়াল করলাম, কি হলো, আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না। তারপর আমি আল্লাহ গো বলে চিৎকার মারি, আর এই চিৎকার শুনে সবাই চলে আসে। তখন আমি সবাইকে বললাম, আমার মেয়ে তো আর নিঃশ্বাস নিচ্ছে না, একটা গাড়ি নিয়ে আসেন, আমি হসপিটালে যাব। তখন আমার শাশুড়ি মা আমাকে ঝাড়ি দিয়ে বলতেছে, তুমি কি পাগল নাকি? মাত্রই তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তখন আমি তাকে বললাম, আপনি তো ওর প্রতি খুব বিরক্ত ছিলেন, রাতে ওর কান্নাকাটির জন্য ঠিক মতো ঘুমাতে পারেননি, এই জন্য হয়তোবা জন্মের ঘুম পাড়িয়ে দিলেন। এই বলে মেয়েকে কোলে নিয়ে কান্না করতে করতে স্বামীর কাছে কল দেই। তখন আমার শ্বশুর চিল্লাচিল্লি করে বলল, কি হলো, এত নাটক কেন করো এত রাতে? এই মাত্রই তো চিল্লাচিল্লি করলো, মেয়েটা কান্নাকাটি করলো, এখন আবার কি হলো? তখন আমি আমার শ্বশুরকে বললাম, দেখেন বাবা, আমার মেয়েটা নিঃশ্বাস নিচ্ছে না, যেভাবেই হোক একটা গাড়ির ব্যবস্থা করেন, আমার মেয়ের কিছু হলে আমি মরে যাব। তখন আমার শ্বশুর আমাকে ধমক দিয়ে বলে, এত রাতে এত নাটক করো না, আর এ বাড়িতে বউয়ের কথায় সবকিছু চলে না। এইদিকে আমার মেয়ের হাত পা আরো ঠান্ডা হতে লাগলো। বুকের কাছে তাকে টেনে বুকে জড়িয়ে ধরে তার বাবাকে আরো কল দিতে লাগলাম, আর সে হয়তোবা এত রাতে ঘুমিয়ে পড়ছে এই জন্য কল ধরছে না। একটা সময় পর সেও কলটা ধরলো। তারপর আমি তাকে সব ঘটনা খুলে বলি। হাজার হোক সে তো মেয়ের বাবা। তারপর সে তার পরিচিত একজনকে দিয়ে গাড়ি পাঠিয়ে দেয়। শ্বশুর শাশুড়ি অনেক বাধা দেয় ডাক্তারের কাছে যাওয়া থেকে, তারপরও আমি তার বাধা না শুনে আমার মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে নিয়ে গেলাম হসপিটালে। রাস্তায় যেতে যেতে আমার কান্নায় ড্রাইভার পর্যন্ত কাঁদছে, কিন্তু মন গলেনি আমার শ্বশুর শাশুড়ির। তারপর আমি মেয়েকে হসপিটালে নিয়ে যেতেই ইমার্জেন্সি ডক্টররা নিয়ে গেল ডক্টরদের রুমে। তবে ওখানে একটা কর্মরত ডক্টর আমার মেয়েকে মৃত ঘোষণা করে। আর এই শুনে এই কথা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। ডক্টরদেরকে আমি বারবার বলছিলাম, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার মেয়েটা বেঁচে আছে, কিছুক্ষণ আগেও সে আমার বুকে ছিল। তখন ডাক্তার আমার মনের অবস্থা বুঝতে পারছে, আর কি হয়েছে সেটা সে জানতে চাইলো। আমিও সব ঘটনা তাকে খুলে বললাম। আমার সমস্ত কথা শুনে সে আমার মেয়েকে নিয়ে গেল পরীক্ষা করার জন্য একটা রুমে। আমি তখন আশায় বুক বেঁধে বসেছিলাম। ততক্ষণে সকাল হয়ে গেল, আমার স্বামীও চলে আসলো। তখন ডাক্তার আমাকে বলল, এতটুক বাচ্চাকে জোর করে প্যারাসিটামল খাওয়ানোর জন্য তার ঔষধটা ফুসফুসে চলে গেছে, আর এতটুক বাচ্চাকে হাফ চামচের বদলে কে 1 চামচ প্যারাসিটামল খাওয়ায়? বাচ্চা তো হসপিটালে আনার আগেই মারা গেছে। ডক্টরের মুখে এই কথা শুনে আমি আমার মেয়েকে শক্ত করে বুকের কাছে জড়িয়ে ধরে লুটিয়ে পড়ি হসপিটালের ফ্লোরেই। তারপর কি হয়েছিল সেটা আমার মনে নেই। আমি মা হয়ে আমার মেয়ের মায়াবী মুখটা শেষবারের জন্য একবারও দেখতে পারিনি, কারণ আমি এই কয়েকটা দিন পাগলের মতো ছিলাম। আমি আমার বুকের মানিক ছাড়া একটা দিনও কাটাই নাই, অথচ আজকে কতদিন হলো তার মায়াবী মুখটা দেখি না, তার শরীরের সেই গন্ধটা আর পাই না, কেউ আর মা বলে ডাকে না। আমি সেই বাড়িতে প্রায় পাগল পাগল অবস্থা। তারপর আমাকে পাঠিয়ে দেওয়া হয় আমার বাবার বাড়িতে, আর আমার বুকের মানিক আমার মেয়ের সবকিছু স্মৃতি থাকে আমার শ্বশুর বাড়িতে পড়ে। আমি এখনো বেঁচে আছি, তবে হ্যাঁ, মানুষের মতো বেঁচে নেই, জীবন্ত লাশের মতো বেঁচে আছি। আসলে সেই মাই তো বুঝতে পারবে যেই মা তার সন্তানকে হারিয়েছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।